আমরা আগামী কয়েকদিনের মধ্যেই শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে মে মাসের শেষের দিকে, যদি সেটা সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে জুনে একটা দীর্ঘ ছুটিও আছে, আপনারা জানেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে যে ওই ছুটির আগেই আমরা যেন এটা শুরু করতে পারি। দ্বিতীয় পর্যায়ের আলোচনার ক্ষেত্রে আসলে প্রথম পর্যায়ের আলোচনার থেকে কাঠামোগতভাবে ভিন্ন হবে। প্রথম পর্যায়ে আমাদের উদ্দেশ্য ছিল 166টি সুপারিশ এবং প্রতিবেদনগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা অবস্থান বোঝা। তো সেটা তারা তাদের মতামত দিয়েছেন, আমরা সেটা তাদের সাথে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় পর্যায়ে হবে বিষয়ভিত্তিক। যে সমস্ত বিষয়ে, বিশেষত প্রধান যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আমরা আলাদা আলাদা দল নয়, একত্রিতভাবেই দল এবং জোটগুলোকে সাথে নিয়ে বসার পরিকল্পনা করছি। প্রথম বিষয় সেটা হচ্ছে প্রক্রিয়ার প্রশ্ন, বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার সময় যে প্রজ্ঞাপন, সেখানে এই বাস্তবায়ন প্রক্রিয়ার প্রশ্নটি অনুল্লিখিত আছে। আমরা যখন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাই, প্রতিটি সুপারিশের ব্যাপারেই আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও জানতে চেয়েছিলাম, তারা মত দিয়েছেন। সেগুলো এক অর্থে আমরা একত্রিত করছি, কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে রাজনৈতিক দলগুলো নিজেরাই নির্ধারণ করবে। এখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই। আমরা যদি বিষয়গুলো, অর্থাৎ কোন কোন বিষয়ে সংস্কার প্রয়োজন, সেগুলোর ব্যাপারে এক ধরনের ঐক্যমত্য এসে একটা জুলাই সনদ তৈরি করতে পারি, তাহলে সে সময় এটি বাস্তবায়নের প্রক্রিয়ার প্রশ্নটি আসবে। এবং আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যেহেতু সংস্কার প্রস্তাবের ব্যাপারে অকুণ্ঠ চিত্তে সমর্থন জানিয়েছেন, বারবার জানাচ্ছেন, তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে একটা পথ তারা নির্ধারণ করতে পারবে। যে কারণে আমি আগেও বলেছি যে কিছু কিছু বিষয় আসলে যেগুলো করা যায় সেগুলো সরকারকে জানানো হয়েছে, সরকার সেগুলো কিছু কিছু বাস্তবায়ন করছেন এবং আগামী কয়েক মাসে কিছু বাস্তবায়ন করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিরা এসছেন। ঐক্যমত্য কমিশন তারা জানতে চেয়েছেন যে কাজ কি হচ্ছে, লক্ষ্য কি, কিভাবে অগ্রসর হচ্ছে, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আপনারা প্রায় প্রতিদিন সংবাদপত্রে চেপেছেন যে কারা আসছে, কতটা দলের সাথে আলোচনা হলো। তারপরে তারা জানতে চান যে এই প্রক্রিয়াটা কতদিন লাগবে, এর এন্ড প্রোডাক্ট কী হবে, জুলাই সনদ বলতে আসলে আমরা কি মিন করছি, এই ধরনের তথ্যাদি তারা আসলে জানতে চেয়েছেন। তারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট করে অন্ততপক্ষে আমার সাথে যাদের আলোচনা হয়েছে তারা এইভাবে দেখেন, তারা প্রাসঙ্গিকভাবে দেখেছেন যে সংস্কারের যেই ঐকমত্য তৈরির প্রচেষ্টা, সেখানে কমিশন কত দূর অগ্রসর হলো, কতটা সম্ভাবনা দেখা যায়, কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব। সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছিল এবং সেই মতামতের ভিত্তিতেই সুপারিশগুলি তৈরি করা হয়েছিল। তার থেকে কিছু বেছে নিয়ে তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গেছি। এই প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত স্বল্প সংখ্যক দল, আমার স্মৃতি যতটুকু আমাকে সাহায্য করছে, প্রেসিডেন্ট পদ্ধতির কথা বলেছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার কথা বলেছে। ফলে সংখ্যাগরিষ্ঠের দিক থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক যেই ধারাবাহিকতা, তার দিকে বিবেচনা করেই আমরা পার্লামেন্টারি সিস্টেম, ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেমের কথা এবং তারই আলোকে সমস্ত রকম সুপারিশগুলো দেওয়া হয়েছে। যে সমস্ত সুপারিশ এসেছে তার ভিত্তিতে আলোচনা হয়েছে এবং প্রকৃতপক্ষে যে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে তারা আলোচনা টেবিলে রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থার কথা উল্লেখ করেন নাই। প্রাথমিক পর্যায়ে যে যা দলের অবস্থান বলেছেন, তো
তারপরে দেখা গেছে যে মতপার্থক্য আছে, কিন্তু মতপার্থক্যের ক্ষেত্রেও আবার আলোচনার সময় কেউ কেউ কোনো দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা অনেকটাই নমনীয়তা দেখিয়েছেন এবং তারা পরবর্তী পর্যায়ে আলোচনার সময় এগুলির ব্যাপারে হয়তো আরও সুনির্দিষ্ট করে অবস্থান নিতে পারবেন, এটা আমরা আশা করি। এবং সব বিষয়ে তো ঐকমত্য হবে না, তাই না? কিন্তু মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্যই দ্বিতীয় ধাপের আলোচনা। আমরা এখন যেটা চিহ্নিত করতে পারছি সেগুলো হচ্ছে অনেক বিষয়ে একমত আছে, তাহলে এগুলোকে সরিয়ে রেখে আমরা প্রধান যেই বা গুরুত্বপূর্ণ কিংবা ধরুন আপনি যেগুলোকে মৌলিক বলছেন সেগুলির ব্যাপারেও আমরা আলোচনা করলে আমার বা আমাদের বিশ্বাস প্রত্যাশা যে আমরা এক জায়গায় আসতে পারব। আর যে প্রশ্নটা পরবর্তীতে যুক্ত করা হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই বিষয়ে উল্লেখ করা হয়নি আজকে, কেননা এ বিষয়ে দুই ধরনের মতামতই আছে যে এটা রাখা হবে কি রাখা হবে না। প্রস্তাবটা ছিল সংবিধান সংস্কার কমিশনে যে এই শিডিউলগুলো যেন বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দুই ধরনের মতামত পাওয়া গেছে। আমি যেটা আগেও বলেছি যে অনেক বিষয়ে আমরা যেগুলো উল্লেখ করেছি তার বাইরে অনেক বিষয় কিন্তু একমত আছে, কারণ পুরো তালিকা দিতে গেলে দীর্ঘ সময় লাগবে, তাই তো? তার মধ্যে যতটা সম্ভব, যতটা বিস্তারিত সম্ভব বলা হয়েছে। আবার যেগুলোতে আমরা দ্বিমতের কথা বলছি তার বাইরেও কিছু বিষয় দ্বিমত আছে। আমাদের তো বাস্তবায়ন করার ক্ষমতা ঐকমত্য কমিশনের নেই, ফলে উনি যেটা বোঝাতে চেয়েছেন বলে আমি বুঝেছি সেটা হচ্ছে তিনি প্রকারান্তরে সরকারকে বলছেন, এটা সরকার, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবেন যে তারা কিভাবে অগ্রসর হবেন। এবং আমি যেটা আগে বলেছি, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে কীভাবে বাস্তবায়নের প্রক্রিয়া তৈরি হয় সেটা হচ্ছে প্রশ্ন। লক্ষ্য করে দেখুন যে অনেক বিষয়ে এক ধরনের ঐকমত্য আছে যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে, এখন প্রক্রিয়া পদ্ধতিটার প্রশ্ন, তাই তো? তো এটা আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনায় নিঃসন্দেহে আমি আশা করি অন্তত পক্ষে যে আমরা খানিকটা অর্জন করতে পারবো। আপনি যদি এগুলি অর্জিত না হয় তাহলে একেবারে মৌলিক কাঠামোর দিক থেকে কত বড় পরিবর্তন তৈরি হবে সেটা আপনার বিশ্লেষণের প্রশ্ন। গণমাধ্যম হিসেবে আপনারা করুন এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলুন। আমাদের দিক থেকে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসছে, অন্যান্যদের কাছে আমরা সেটা পৌঁছে দিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। আমরা আশা করি যে তারাও এটা বুঝবেন, আপনি যেমন বুঝছেন সেই অর্থে তারাও এক জায়গায় আসবেন এবং সেই ভিত্তিতেই আসলে অগ্রসর হওয়া যাবে। জরিপের বিষয়ে প্রাথমিক পরিকল্পনা হয়েছে বিবিএসের মাধ্যমে সংবিধান সংস্কার কমিশন এবং আরো দুটো কমিশন একই প্রক্রিয়ায় প্রায় 46,000-এর বেশি হাউসে সার্ভে করেছে। আমরা সেটাই ব্যবহার করছি, যে কারণে আমাদের প্রাথমিক পর্যায়ে এই সিদ্ধান্তটা হয়েছে। এখন কি বিষয় প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্নপত্র তৈরি করা, তো কোন বিষয় তৈরি, কারণ 163টা প্রস্তাব নিয়ে কোনো জরিপে কেউ অংশগ্রহণ করার জন্য সম্মত হবেন এরকম আশা করতে পারছি না। তো ফলে যেটা দাঁড়াচ্ছে যে এটা মানে কিছু আর বিষয় নির্ধারণ করে তার মাধ্যমে প্রশ্নগুলি তৈরি করা। আর এটা আবার আপনি বলছেন প্লুরালিজমের বিষয়ে দেখুন, অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে আলোচনা টেবিলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্লুরালিজমের যে মৌলিক জায়গা সেখানে কিন্তু অনেক দল বলেছেন এটা ঠিক আছে, কিন্তু যেটা এক ধরনের অর্থ তৈরি হয় বা এক ধরনের অর্থ পারসিভড হয়, এই পারসিভড হলে যেটা হয় সেটা হচ্ছে যে এতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, ভিন্ন মতে দিতে পারে। হ্যাঁ, তো সেটা অ্যাভয়েড করার জন্য তারা বলেছে বহুত্ববাদটা পাবে। তার বিকল্প হিসেবে কি, কেউ তো ভিন্ন শব্দ খোঁজার কথাও বলেছেন, আমরা বলেছি দেখুন, কিন্তু আপনার সেকুলারিজমের কথা বলবেন, বাংলাদেশের সংবিধানে সেকুলারিজমের অন্তর্ভুক্তি 18 বছরের কম সময় বাংলাদেশের সংবিধানে আজকে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রীয় সংবিধানে মূল দিচ্ছে। ওই সময়ও যে পরিস্থিতি ছিল, যখন ছিল না তখনও যে কতটা মৌলিক পার্থক্য হয়েছে কিনা সেটা আপনারা অনুসন্ধান করতে পারেন। এখন যে বহুত্ববাদিতা বা সেকুলারিজম না থাকে
ধর্মীয় সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার সাধারণ ধারণায় তো ধর্মীয় সংখ্যালঘুদের কথাই বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রের ক্ষেত্রে তো সংখ্যালঘু বলে পরিচিত যারা, তাদের প্রোটেকশনের ব্যবস্থা কম। আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সংবিধান সংস্কার পরিষদের পক্ষ থেকে এই রেকগনিশনের জন্য একটা ক্লজের কথা বলা হয়েছে সংবিধান। আমি এটা এমনি করি, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দলই এই ধরনের একটা ক্লজ, এখানে সব ধরনের ডিভার্সিটিকে ইনকর্পোরেট করা যায় তার একটা কমিটমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে। সেটা আমরা এখন পর্যন্ত দেখছি অধিকাংশ দলই তাতে সবগুলো বিষয় উল্লেখ করা সম্ভব ছিল, সেই জন্য আমাকে মানে কিছুটা সংখ্যা করতে হয়েছে। আমরা আশা করি যে সেটা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের কমিটমেন্ট থাকবে। আপনাদের পক্ষ থেকে কোনো মানে যে লক্ষ্যটা কেউ যেন স্বৈরাচারী না কমানো যায়, আমরা দেখি আর বাড়ছে। যদি সবগুলো প্রস্তাব সুপারিশ বাস্তবায়িত হয় তবে বৃদ্ধির আশঙ্কা আসলে কমবে। আপনি কেবলমাত্র একটি অনুচ্ছেদ দিয়ে তো আসলে এটার ব্যবস্থা করা যাবে না, তাই না? যেমন ধরুন, আমি উদাহরণ হিসেবে বলি, যদি 48 অনুচ্ছেদটার পরিবর্তন ঘটে এবং সেই ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়, সেটা খানিকটা স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা তৈরি করবেই। কিংবা ধরুন, সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলোতে যদি বিরোধী দলের সভাপতিত্ব থাকে এবং প্রকৃতপক্ষে শক্তিশালী হিসেবে কাজ করে, সেটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। আবার প্রস্তাবিত এনসিসি ক্ষেত্রেও যে ভারসাম্য তৈরি হচ্ছে, সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি করবে। ফলে একটা মাত্র অনুচ্ছেদ দিয়ে সংবিধানের আপনি তো স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ করা যাবে না। আবার শুধুমাত্র সংবিধানে লিখলেই স্বৈরাচারী ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, সেটাও আপনি নিশ্চিত করে বলতে পারেন না। ফলে আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের পক্ষ থেকে প্রস্তাবগুলো আমরা নিয়ে গেছি, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছিল, প্রস্তাব ছিল যে কেবলমাত্র অর্থ বিল, অর্থাৎ বাজেট, মূলত বাজেট ছাড়া ভোটাধিকারটা, ভোট প্রয়োগের ব্যাপারটা থাকে। রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আপত্তি করেছেন, প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন কারণ আছে, সেই বিস্তারিত ব্যাখ্যায় আমরা না গেলেও শুধু এটা উল্লেখ করতে পারি, যেমন সরকারের স্থিতিশীলতার প্রশ্নটার থেকে আস্থা ভোটের প্রশ্নটা এসছে, যে আপনি একটা অস্থিতিশীল পরিস্থিতি হলে দেশটা হবে, আমরা ভবিষ্যৎ চর্চার মধ্যে দিয়ে ওই জায়গায় যাবো আর কি। সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, পুনর্লিখন হবে, এই সিদ্ধান্ত প্রক্রিয়াগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন। যখন এই বিষয়ে এক ধরনের ঐকমত্য হবে, কি পরিবর্তন করা হচ্ছে, তাহলে কিভাবে করা যাবে সেটা নিয়ে প্রশ্নটা তখন নিষ্পত্তি করার জন্য রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তাতে ফ্যাসিলিটেট করতে পারি, কিন্তু এটা আমাদের দায়িত্ব হতে পারে। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে নির্বাচন সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। এটা বিরোধটা আসলে এক ধরনের কল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্যে কোনো বিরোধ নেই। নির্বাচনী প্রক্রিয়া একরকম, এবং এই যে জাতীয় সনদ তৈরির চেষ্টা, সেটা দীর্ঘমেয়াদের লক্ষ্যেই কিন্তু করা হচ্ছে, যে ভবিষ্যতে যাতে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে হয় যার মধ্যে স্বৈরাচারী ব্যবস্থা পুনরায় উত্থিত হতে না পারে এবং নাগরিকের অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এটা দীর্ঘমেয়াদের চিন্তা, আজকের চিন্তা না। আগামীকাল নির্বাচন হবে কিনা, 6 মাস পরে, 9 মাস পরে নির্বাচনটাই এক্ষেত্রে মুখ্য নয়। নির্বাচন কেন্দ্রিক যেগুলো, সেগুলোর ব্যাপারে কিছু আশু করণীয়র ব্যাপারে, যেমন কিছু আরপিওতে সংশোধন, এই জাতীয় কিছু কিছু প্রস্তাব আমরা সরকারের, যেগুলো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মধ্য থেকে মানে উত্থাপন করা হয়েছে, সুপারিশ করা হয়েছে। তো সুনির্দিষ্টভাবে যেগুলো নির্বাচনকে সংশ্লিষ্ট, সেগুলো সরকার দেখছেন যে যেগুলো কি করা যায়, আর তার ভিত্তিতেই হয়তো আগামী নির্বাচনের মানে ব্যবস্থাটা করা হবে, এটাই আমরা আশা করছি আর কি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলনে আমরা এটা বলেছিলাম যে এটা সংখ্যার বিষয় নয়, কেবলমাত্র সংখ্যা গুরুত্বপূর্ণ, সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় হতে পারে না, কেননা রাজনৈতিকভাবে দলগুলোর সকলের অবস্থান এক নয়, এক শক্তিতে তারা অবস্থান করেন না, অতএব এগুলোকে বিবেচনায় নিতে হবে। আবার যে আপনি প্রক্রিয়ার কথা, বাস্তবায়ন প্রক্রিয়ার কথা বললেন, তো যে তাহলে সবাই যদি একভাবে একমত হয়, একজন না হয়, তাহলে একদম না হয়, তাহলে কি দাঁড়ায়? তো এই জন্য আমরা আলোচনার উপর গুরুত্ব দিচ্ছি এই কারণে,
আপনাকে একটা প্রক্রিয়া পদ্ধতি খুঁজে বের করতে হবে যার মধ্য দিয়ে এগুলি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু তার চেয়েও বড় জিনিস সনদের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে আপনার কমিটমেন্ট। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কমিটমেন্ট বাইন্ডিং হওয়ার একটা পদ্ধতি তৈরি করা দরকার, বাধ্যতামূলক হওয়া দরকার। কারণ অতীতে এই ধরনের কমিটমেন্ট বাধ্যতামূলক না হয়, বাস্তবায়িত হয়নি। তো সেই বিবেচনা থেকে আমরা আশা করি যে সনদটার ব্যবস্থা হয়, যে এগুলি ক্ষমতায় যান বা ক্ষমতার বাইরে থাকেন তারা বাস্তবায়নের জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন, সেটাই নিশ্চিত করতে হবে। উচ্চকক্ষ অধিকাংশ দল, কিছু দল ছাড়া অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়। পার্থক্যটা হচ্ছে যে আপনার আবার হচ্ছে কিভাবে কম্পোজিশনটা হবে, সেটা নিয়ে বিভিন্ন মত আছে, তাই তো। তো আমরা এখন জানি যে সকলে একমত দ্বিকক্ষ। প্রথম রাউন্ডে আমরা বুঝতে পারলাম সব দল, কম বেশি সব দল, একেবারে সব দল গুণে তো বলা সম্ভব না, দু একটি দলের মতপার্থক্য আছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ, সকলে কম বেশি সকলে একমত। এখন পদ্ধতির প্রশ্নে বিভিন্ন জায়গায় আমরা দ্বিতীয় রাউন্ডে নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা বের করতে পারবো যে আসলে কোন জায়গায় সকলের কাছে গ্রহণযোগ্য একটা পথ তৈরি। আপনি একটা জিনিস চান, তো এটা বাস্তবায়নের পথও তো আপনার নিশ্চয়ই জানা থাকে, সেটাই আমরা বলতে চাচ্ছি।